জীবনে যদি কখনো এমন একটি সময় এসে পৌঁছায় যেখানে আপনাকে কঠিনতম সিদ্ধান্ত নিতে হবে, তাহলে অবশ্যই ভেবে চিন্তে সময় নিয়ে সিদ্ধান্তটি নিন। হুট করে নেওয়া কোনো সিদ্ধান্তই কিন্তু ভালো হয় না। ভবিষ্যতে গিয়ে হয়তো বা কোনো না কোনো দিক থেকে পস্তাতে হয়। আর সবসময় সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মনকে জিজ্ঞাসা করুন, কারণ আপনার মুখ মিথ্যে কথা বললেও মন যেটা সত্য বা যেটি আপনি চাচ্ছেন সেটিই বলবে। সবসময় ভুল হলেও নিজের মনের কথা শুনুন। এতে করে নিজের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত হলেও অন্য কাউকে দোষারোপ করে আফসোস করতে হবে না। যদি নিজে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সিদ্ধান্তটি কিন্তু সঠিক হওয়া সম্ভব। কারণ ঠান্ডা মাথায় ভাবলে অনেক সময় অসম্ভবকেও সম্ভব করে কঠিন সমীকরণ সমাধান করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। সুন্দর আরও একটি দিনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রমজান মাসে 4টি রোজা চলে গিয়েছে। কিভাবে সময় চলে যায় তাই না? আমরা এই রমজান মাসের অপেক্ষায় কিন্তু কম বেশি সকলেই থেকে থাকি। আমাদের অনেকের সবচেয়ে প্রিয় মাস কিন্তু রমজান মাস। এই মাসে কেন জানি আলাদা একটি শান্তি কাজ করে। তবে এই মাসকে ঘিরে যতটা না এক্সাইটেড থাকি, কেমন করে যেন রোজাগুলো এক এক করে দ্রুত গতিতে চলে যায়। কেন জানি মনে হচ্ছিল মাত্র রমজান মাস শুরু হলো, তবে চোখের পলকেই 4টি রোজা চলে গিয়েছে। তবে এই রমজান মাসে প্রতিটি দিন কিন্তু সেই সকালের ব্যস্ততা থাকে না। রেগুলার সময় আমরা যেরকম সকালবেলা খুব বেশি পরিমাণ ব্যস্ত থাকি, সকালের নাস্তা, দুপুরের রান্না সব কিছু মিলে আমাদের সকালটা খুব ব্যস্ত কাটে। তবে এই রমজান মাসের সকালটা কিন্তু খুবই স্নিগ্ধ থাকে। আপনি চাইলে অনায়াসে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন। নফল ইবাদতের জন্য এটি কিন্তু অনেক সুন্দর একটি সময়। সকালবেলা যেহেতু আমাদের কোনো ক্লান্তি ভাবও থাকে না, আর মনটাও খুব ফ্রেশ থাকে, শরীরে অনেকটা এনার্জিও থাকে, তাই চাইলেই তখন মহান আল্লাহ তাআলার নফল ইবাদত করা সম্ভব। যতটা সময় গড়াতে থাকে আস্তে আস্তে করে কম বেশি কিন্তু অনেকেরই একটু ক্লান্তি ভাব অনুভব হয়। আর যেহেতু বিকালের শেষ মুহূর্তে আমাদের ইফতারির জন্য নানান ধরনের আয়োজন থাকে, তখন কিন্তু চাইলেও আল্লাহর নফল ইবাদতগুলো করা সম্ভব হয়ে ওঠে না। সব কিছু মিলেই সাংসারিক জীবনকেও প্রাধান্য দিতে হয়। যেহেতু সকাল সময় সেরকম কোনো একটি কাজ থাকে না, তাই আমি মেয়েকে নিয়ে চলে এসেছিলাম বাহিরে বেড়াতে। আর আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ, রোদ থাকলেও অনেক বাতাস ছিল, মানে রোদের কারণে অতিরিক্ত গরম একদমই ছিল না। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ওয়েদার। আলহামদুলিল্লাহ, জাইফার বাবা সেদিন আমাদের জন্য একটি সারপ্রাইজ নিয়ে এসেছে। আমি তো অনেক খুশি হয়েছিলাম। আমার মেয়ের জন্য সে উপহার হিসেবে এই হিজাবটি কিনে এনেছে। আলহামদুলিল্লাহ, এটি আমার মেয়ের দ্বিতীয় রমজান। প্রথম রমজানের সময় ও কেবল অনেকটাই ছোট ছিল, ওর তখন 5 মাস ছিল। তবে এই রমজানে ও যেহেতু একটু একটু সবকিছু বোঝার ট্রাই করছে, তাই ওর বাবা ওর জন্য খুব শখ করে হিজাবটি কিনে নিয়ে এসেছে। কিন্তু খুব শখ করে গত বছরও আমার মেয়ের জন্য একটি আলাদা করে হিজাব বানিয়েছিলাম, তবে সেটি কিন্তু এখন আর ওর গায়ে লাগবে না, অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই মিষ্টি পাখিটাকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। প্রত্যেকটা মানুষকেই কিন্তু পর্দা করলে আরও বেশি সুন্দর লাগে, হোক সেটা ছোট মানুষ কিংবা আমাদের মতো যুবতীরা। যে কোনো বয়সের মানুষই যখন পর্দা করে তখন কিন্তু তার সৌন্দর্য আরও 2 থেকে 3 গুণ বেড়ে যায়, তাদের প্রতি আলাদা একটি সম্মানও চলে আসে। তেমনিভাবেই আমি অনুভব করছিলাম আমার মেয়েকে অন্য সময় যেমন লাগে
আমার কাছে এই হিজাব পরার পরে আরও বেশি পবিত্র লাগছিল। যদিও বাচ্চারা কিন্তু অনেক নিষ্পাপ হয়, তাদের সাথে নাকি ফেরেশতা থাকে, তারপরও যখন পর্দা করা হয় কিংবা ওর মাথায় আমি কখনো কখনো ঘুমটা দেই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর বাসায় এসে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন আমার আবার নামতে হবে সেহরির আয়োজন করতে, সাথে ইফতারির জন্য। প্রথমেই সেহরির আয়োজনে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আমি আজকে শিং মাছ দিয়ে লাউ রান্না করব। আসলে সেহরিতে কিন্তু তেমন কিছুই খাওয়া যায় না। আসলে ভোরবেলা উঠে তেমন কিন্তু কোনো ভারী খাবারই খেতে ইচ্ছে করে না। তারপরও বিভিন্ন রান্না করে বৃথা চেষ্টা করা হয় কিছু খাওয়া যায় কিনা। তবুও কেন জানি মাছ কিংবা মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। শিং মাছ দিয়ে লাউ রান্না করার পাশাপাশি ভাজি করে নেব সবুজ ডাঁটা শাক। আমি জানি না ভিডিওর এই পর্যায়ে আমার কোনো আপু কিংবা ভাইয়ারা আমার সাথে আছেন কিনা, তবে যদি থেকে থাকেন তাহলে তার কাছে ছোট বোন হিসেবে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারোর কাছে সামান্য হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটির পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারাও চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এরপর আমি ভালো করে শাকগুলোকে ধুয়ে নিব। যেহেতু শাকে অনেক পরিমাণে ময়লা থাকে, তাই ভালো করে ধুয়ে আমি কুচি করে সিদ্ধ বসিয়ে দিব। একদিকে আমি রান্না করছিলাম আর অপর পাশে জাইফার বাবা ইফতারের আইটেমগুলো ভেজে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ, হাজব্যান্ড ওয়াইফ মিলে কাজ করলে কিন্তু কাজটি দ্রুত হয়ে যায়, সাথে সময়টাও ভালো কাটে আর একজনের উপরেই সব কাজের প্রেশার যায় না। বিকালের সময়ে যেহেতু আমি সেহরির আয়োজন করছিলাম আর অন্য পাশে জাইফার বাবা ইফতারের আয়োজন করছিল। আজকে আর আলুর চপ বানাচ্ছি না, আজকে আলুর চিপস বানাচ্ছিলাম। এটিও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। দেখেন কত সুন্দর মচমচে হয়েছে বেগুনিগুলো। রেগুলার কিন্তু এক ইফতারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই আজকে কিছুটা ভিন্নতার জন্য আলুর চপের বদলে আলুর চিপস করছিলাম। আর এদিকে আমি লাচ্ছি বানিয়ে নিচ্ছিলাম। তরকারিগুলো বসিয়ে দিয়েছি আর এখন অনেকটাই ইফতারির সময় এগিয়ে এসেছে, তাই আমি এখানে ঝটপট করে লাচ্ছির জন্য সব কিছু নিয়ে রেখেছি। এক এক করে ব্লেন্ডারে সব কিছু দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। প্রথমে দিয়ে দিলাম টক দই, এরপর আমি দুধটাকে জাল দিয়ে ফ্রোজেন করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কলা আর দিয়ে দিচ্ছি আইসক্রিম। এই দধি আইসক্রিমটার সাথে লাচ্ছির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। বিশেষ করে সেভার এই দই আইসক্রিমটা এমনি খেতেই অনেক ভালো লাগে, আর যখন এটি লাচ্ছিতে ইউজ করা হয় তখন কিন্তু আলাদা ফ্লেভারের জন্য এটির টেস্ট আরও বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। একসময় মনে হচ্ছিল টক দইয়ের পরিমাণটা কম হয়ে গিয়েছে, তাই আমি এক্সট্রা করে আরও একটু টক দই দিয়ে দিলাম। এই যে দেখেন, আমার লাচ্ছি কিন্তু একদম কমপ্লিট। আর এখানে আমাদের দুজনের জন্য ইফতারিও সব রেডি করা হয়ে গিয়েছে। কয়েকদিন ধরে ফল একদমই খাওয়া হয় না, তাই আজকে আর সেরকমভাবে কোনো ফলের আয়োজন করিনি। যেহেতু ইফতারিতে আমরা মনে করি অনেক বেশি খাবো, কিন্তু সেগুলো খাওয়া হয়ে ওঠে না, তাই সব কিছুই অল্প করার চেষ্টা করেছি। কেন জানি ইফতারির আগ মুহূর্তে আমাদের সকলেরই কম বেশি মনে হয় সব কিছু ট্রাই করব, অনেক বেশি খাবো, এটা রেখে এটা খাবো। তবে ইফতারির সময় যখন খেজুরের পরে পানি খাওয়া হয় কিংবা শরবত আইটেম খাওয়া হয় তখন কিন্তু পেটটা এমনিতেই ভরে যায়। ইফতারি শেষ করে চলে আসলাম চুলা পরিষ্কার করার জন্য। আসলে রেগুলারের কাজ যদি রেগুলার না করা হয় তাহলে কিন্তু আরও বেশি কষ্ট হয়। যেমন আমি 2 দিন ধরে চুলাটা ক্লিন করে নিই, আর দেখেন আমার চুলার কি অবস্থা।
রেগুলার যদি এটি ক্লিন করে রাখা হতো তাহলে কিন্তু আর আমাকে অনেক বেশি কষ্ট করতে হতো না। জাস্ট উপর দিয়ে একটি ওয়াইপ দিয়ে মুছে নিলে হয়ে যেত। তবে যেহেতু বেশ 2 থেকে 3 দিন ধরে আমার এটা ক্লিন করা হয়নি, তাই আমি এটিকে ডিপ ক্লিন করছিলাম। ক্লিন থাকলে কিন্তু সব কিছুই ইউজ করতেও আমাদের ভালো লাগে, দেখতেও সুন্দর থাকে, আর সাথে এটি অনেক দিন টেকসই হয়। যে কোনো জিনিস অগুছালোটা যখন আপনি সুন্দর করে গুছাবেন তখন কিন্তু মনটা আপনা আপনি অনেক বেশি ভালো লাগে। চুলাটা পরিষ্কার করে ঘষে নেওয়ার পর যখন আমি টিস্যু দিয়ে ওয়াইপ করছিলাম, জাস্ট দেখেন মনে হচ্ছিল একদম নতুন চুলা কিনে নিয়ে এসেছি, তাই না? অবশ্য আমি কিন্তু এই ইলেকট্রিক চুলাতেই অনেক বেশি পরিমাণে রান্না করে থাকি। গ্যাসের সিলিন্ডারটা তুলনামূলক খুব কম ব্যবহার করা হয়। রান্না করার সময় এই দেয়ালটাও কিন্তু তেল চিটচিটে হয়ে যায়, পাশে টেবিলের আশেপাশের অংশগুলোও কিন্তু তেল চিটচিটে ভাব চলে আসে। রেগুলার যদি এগুলো ক্লিন করা না হয় তাহলে কিন্তু অনেক দিন পর ক্লিন করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। আর আমি যেহেতু প্রতিদিনই কাজ প্রতিদিন করার চেষ্টা করি, তাই আমাকে খুব কম করেই হালকা করে ঘষা দিলে কিন্তু উঠে যায়। দেখেন পুরোপুরি ক্লিন করার পর এই জায়গাটা কত বেশি সুন্দর লাগছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি।